আসসালামু আলাইকুম। এখনকার আয়োজন আপনাকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ ইস্যুতে মেতেছেন ভারতীয়রা। ধর্ম বর্ণ মতের ঊর্ধ্বে আমরা সবাই একই পরিবারের সদস্য, বললেন ডক্টর ইউনূস। ফিরিয়ে আনা হচ্ছে কলকাতা ও ত্রিপুরার 2 কূটনৈতিককে। 8 ডিসেম্বর সমাবেশে শেখ হাসিনা কিভাবে যুক্ত হবেন তা জানে ভারত। এদিকে 7 বছরের দণ্ড থেকে খালাস বিএনপি নেতা আমান। সর্বশেষে জানবেন গণতন্ত্রের রূপান্তরের আরো কঠিন 2টি ধাপ রয়েছে, বললেন মঈন খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ ইস্যুতে মেতেছেন ভারতীয়রা। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার আরজিকর হাসপাতালে কিছুদিন আগে এক নারী চিকিৎসক ধর্ষণের পর হত্যা ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মসনদে কাঁপন ধরেছিল। আরজিকরের চিকিৎসক খুনের এই ঘটনায় পশ্চিমবঙ্গে গড়ে উঠেছিল তৃণমূল আন্দোলন, যা ছড়িয়ে পড়েছিল ভারত জুড়ে। আর এই আন্দোলনের শুরুর দিকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের বিরোধী রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে ব্যবহার করা স্লোগান থেকে অনুপ্রাণিত হয়। পশ্চিমবঙ্গের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী থেকে বামপন্থী সিপিএম এর ছাত্র যুব কর্মীরাও স্লোগান দিচ্ছিলেন। তারা বলছিলেন দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। যেভাবে বাংলাদেশের স্লোগান উঠেছিল দফা 1 দাবি 1 হাসিনার পদত্যাগ, সেই আরজিকর আন্দোলন এখনো অতীত, নিস্তরঙ্গ, প্রায় শেষ। কিন্তু বাংলাদেশে এক হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার, সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়নের অভিযোগকে অস্ত্র বানিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো নতুন করে আন্দোলনের রাস্তায় নামার ছক কষছে। আন্দোলনের রাজনৈতিক ফায়দা হিসেবে আজ করে শাসক তৃণমূল অবস্থান নিয়েছে, তবে তা খানিক এলোমেলো বলে দলেরই অনেকে মনে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বলেছেন তিনি বিদেশের বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানই মেনে নেবেন, তেমনি আবার বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন দাবিও তুলে ধরেছেন। অর্থাৎ রাজ্যের সংখ্যালঘু ভোটারদের সঙ্গে তার হিসেবে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর অঙ্ক যে নেই তা নয়। তিনি বারবার বলেছেন আমরা সকলকেই ভালোবাসি। ধর্ম বর্ণ মতের ঊর্ধ্বে আমরা সবাই একই পরিবারের সদস্য, বললেন ডক্টর ইউনূস। ধর্ম বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, আমাদের নানা মত, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য। এটাতে জোর দিয়েছিলাম। শত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই। আমাদের জাতীয়তা পরিচয়ের প্রশ্নে এক জায়গায় চলে আসি, তা হলো আমরা বাংলাদেশি এক পরিবারের সদস্য। প্রধান উপদেষ্টা বলেন, শপথ গ্রহণের পরে শুনতে আরম্ভ করলাম সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে, তখন মনটা খারাপ হয়ে গেল। এর পরপরই ঢাকেশ্বরী মন্দিরে গেলাম, সেখানেও বললাম আমরা একই পরিবারের সদস্য। তিনি বলেন, সব দাবি দেওয়া বাদ দিয়েও একটা দাবি পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার। সেটা এসেছে সংবিধান থেকেই, যেটা নাগরিক হিসেবে প্রাপ্য, রাষ্ট্রের দায়িত্ব সেটা নিশ্চিত করা। অধ্যাপক ইউনূস বলেন, শুনলাম এখনো সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে, তাই আমি সবাইকে নিয়ে বসলাম এটা থেকে কিভাবে উদ্ধার হওয়া যায়। দুর্গাপূজার নিরাপত্তা সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সেটা পুরো জাতীয় উৎসব হিসেবে পরিণত হয়েছিল, তখন তৃপ্তি পেলাম, একটু তো কাজ করেছি। ভুল তথ্যের বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচার শুরু হচ্ছে, বিদেশি গণমাধ্যম বলবো না, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে। আমি খোঁজ নিচ্ছি কি হচ্ছে, সব দিকে দেখলাম এটা হচ্ছে না, তথ্যের মধ্যে বিশাল ফারাক আছে, এটা ঠিক না, এটার অবসান হতে হবে। ফিরিয়ে আনা হচ্ছে কলকাতা ও ত্রিপুরার 2 কূটনৈতিককে। ভারতের আগরতলায় বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা ও পশ্চিমবঙ্গের কলকাতার উপ হাই কমিশনের সামনে বিক্ষোভ ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে ওই 2 মিশনের প্রধানকে। বৃহস্পতিবার কলকাতার মিশন প্রধান দেশ ফিরেছেন। ত্রিপুরার সহকারী হাই কমিশনার ঢাকায় ফেরার কথাও রয়েছে। জানা যায়, কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপ হাই কমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান এবং ত্রিপুরার সহকারী হাই কমিশনার আরিফ
আরিফুর রহমানকে গত মাসে জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। কলকাতা থেকে বৃহস্পতিবার সিকদার ও আশরাফুল রহমান ঢাকায় ফিরেছেন। বিকেলে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করেছেন। কলকাতার উচ্ছ্বস পরিস্থিতি নিয়ে উপদেষ্টার সঙ্গেও আলোচনা করেন। অন্যদিকে ত্রিপুরা সহকারী হাই কমিশনার আরিফুর রহমানও ঢাকার পথে রওনা হয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সোমবার ভোরের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং মিশন প্রাঙ্গণে ভাঙচুরও করে। এই হামলায় একদিন পর নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানকার কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। ৮ ডিসেম্বর সমাবেশে শেখ হাসিনা কিভাবে যুক্ত হবেন তা জানে ভারত। যুক্তরাজ্যে আগামী ৮ ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ। যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন। এই প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুর আলম বলেন যে ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনা কিভাবে এই সুযোগ পাচ্ছে এটা ভারত বলতে পারবে। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিং এ মুখপাত্র এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। রফিকুল আলম বলেন, আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি এরকম একটা রাজনৈতিক মিটিং আছে, উনি বক্তৃতা দেবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকমই জানি। কিভাবে এটা ফ্যাসিলিটেট হচ্ছে এটা আমাদের বক্তব্য দেওয়ার বিষয় না। তিনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে তারা এটা ভালো বলতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শাসনামলে ঢাকা ওয়াশিংটনের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্য হওয়ার সম্ভাবনা কম দেখছে বাংলাদেশ। মুখপাত্র আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বহুমাত্রিক। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বাণিজ্য অংশীদার। এছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আছে। দীর্ঘ ৫ দশক সম্পর্কে বাংলাদেশ ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের অধীনে সরকারের সঙ্গে কাজ করেছেন। রফিকুল আলম বলেন, আমাদের ৫ দশকের পর্যালোচনা করলে এটা অনুমান করা যায় যে ক্ষমতাসীন দলের পরিবর্তন হলে এর সঙ্গে তাদের পররাষ্ট্রমন্ত্রী ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেক সময় অপরিবর্তিত থাকে। আমরা পূর্বেও ট্রাম্প সরকারের সঙ্গে কাজ করেছি। আমাদের দুই দেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্য হওয়ার বিষয়েও সম্ভাবনা খুবই কম। এদিকে ৭ বছর দণ্ড থেকে খালাস বিএনপি নেতা আমান। চাঁদাবাজির মামলায় বিচারিক আদালতে দেওয়া ৭ বছরের কারাদণ্ড থেকে বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা আমানুল্লাহ আমানকে খালাস দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে তারা আপিল মঞ্জুর করে। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন হাইকোর্ট এই রেঞ্জে রয়েছে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও আইনজীবী নাজমুল হুদা। সঙ্গে ছিলেন আইনজীবী তারেক ভুইয়া। ২০০৭ সালের ৬ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পূর্ব আগারনগর রফিকুল আলম নামে এক ব্যক্তির চাঁদাবাজির দায়ে এই অভিযোগটি দায়ের করা হয়। এদিকে গণতন্ত্র রূপান্তরের আরো ২টি ধাপ রয়েছে বললেন মঈন খান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র রূপান্তরের মাত্র একটি ধাপ। অথবা বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে বাংলাদেশ নদী পানি অধিকার আন্দোলনের পুরোধা আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণ সভায় তিনি সব কথা বলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।